ওকে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম প্রেসার ড্রপ কত হবে। সো ম্যাক্সিমাম প্রেসার ড্রপ প্রথমে ক্যালকুলেট করার পর সেখান থেকে আমরা ডায়ামিটার পাবো এবং আমাদের যে ইনলেট প্রেসার হবে সেটা পাবো। এবং এজন্য আমরা যে ইকুয়েশনটা ইউজ করব সেটা হচ্ছে যে আমাদের আই মিন গ্যাস এন্ড লিকুইড ফ্লোর জন্য যেসব অ্যাপ্রোপ্রিয়েট ইকুয়েশন আছে ফ্লো ইকুয়েশন গুলো ইউজ করব, এগুলো আমরা পরে আসতেছি। দেন হচ্ছে আমরা ঠিক করব যে ওয়াল থিকনেস কত হবে। তারপর আমরা ঠিক করব হচ্ছে যে ম্যাটেরিয়াল গ্রেড, কোটিং মেথড এগুলা। তারপরে যে স্টেজটা আছে এটা হচ্ছে পাইপলাইন ম্যানুফ্যাকচার এন্ড কনস্ট্রাকশন। এখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে প্রথমত আমাদের স্পুল বানাইতে হবে পাইপের, এবং সেটার জন্য 4টা মেথড আছে। এবং প্রত্যেকটা মেথড ডিপেন্ড করে হচ্ছে আমরা কোন ধরনের পাইপ সাইজ, মানে প্রত্যেকটা মেথডের জন্য আলাদা পাইপ সাইজ আছে, যে সব মেথড সব পাইপ সাইজের জন্য ইউজ করা যাবে না। তো এই মেথড গুলোর মধ্যে আছে সিমলেস, ইলেকট্রিক রেজিস্ট্যান্স, longitudinally submerged and submerged arc welding। আর হচ্ছে স্পাইরাল সাবমার্জড আর্ক ওয়েল্ডিং।
অফশোরের ক্ষেত্রে ইটস কাইন্ড অফ ডিফারেন্ট। অনশোরের ক্ষেত্রে যেটা হয় যে নর্মালি আমরা একটা ট্রেঞ্চ বানাইতে হয়, এবং ট্রেঞ্চ বানা সেখানে হচ্ছে পাইপলাইনটাকে বসাইতে হয় মাটি ঘুরে। এবং সেই ট্রেঞ্চের নর্মাল স্ট্যান্ডার্ড মানে কি বেশিরভাগ জায়গায় যেটা ইউজ হয় সেটা হচ্ছে 1.1 মিটার। আর অফশোর পাইপলাইনে মাঝে মধ্যে এরকম ট্রেঞ্চ খোলা লাগে, যেটা হচ্ছে আমরা একটা ড্রেজার ইউজ করে করতে হয়। তারপরে স্টেজ যেটা আসে, পাইপলাইনের যে রিস্ক গুলো আছে, এটা হচ্ছে পাইপলাইনে আমাদের হচ্ছে একটা ইন্টিগ্রিটি এবং ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি লাগে। ওকে, যে পাইপলাইনে যেসব রিস্ক আছে, কি ধরনের রিস্ক থাকতে পারে সেটা আমাদের অ্যাসেস করতে হয়, একটা ফুল রিস্ক অ্যাসেসমেন্ট চালাইতে হয়, এবং প্রয়োজন মতো কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ মেথড যা যা লাগবে সব ইউজ করতে হয়। এটাকে তোমরা বলতে পারো রিস্ক অ্যাসেসমেন্ট। এবং এখান থেকে হচ্ছে পাইপলাইনটা অ্যাকচুয়ালি অপারেশনের জন্য রেডি হয়। এজন্য নর্মালি যেটা করতে হয় আমাদেরকে টেস্ট করতে হয়। সো আমরা হাইড্রো টেস্ট করি। হাইড্রো টেস্ট হচ্ছে আমি পাইপলাইনে পানি দিয়ে ভরে দিই, এবং পাইপলাইনে আমরা যে ডিজাইনের সময় যে ম্যাক্সিমাম প্রেশারটা করছিলাম যে পাইপলাইনটা এই প্রেশার নিতে পারবে কিনা, যে আমরা ম্যাক্সিমাম হচ্ছে এই প্রেশারের লিকুইড, এই প্রেশারের ফ্লুইড হচ্ছে যে পাইপলাইন দিয়ে নিয়ে যাব। এটা তো আমাদের ডিজাইনের সময় ছিল যে আমরা এই প্রেশারের ফ্লুইড নিয়ে যাব। হাইড্রো টেস্টের সময় যেটা করতে হয় যে নর্মালি আমরা যেটা চিন্তা করছিলাম যে ম্যাক্সিমাম প্রেশার পাইপের মধ্যে দিয়ে যাবে, সেইটার 1.5 গুণ প্রেশার আমি পাইপলাইনের ভিতর দিব পানি দিয়ে। পানি দিয়ে পাইপলাইন দিয়ে ভরে আমি হচ্ছে পাইপলাইনে আমি যে ম্যাক্সিমাম প্রেশার হইতে পারে অপারেশনের সময়, তার চাইতে 1.5 গুণ বেশি প্রেশার দিব, এবং দিয়ে যেটা করবো আমি ওয়েট করবো নর্মালি থাকে আধা ঘন্টা, এবং দেখবো যে প্রেশার কমতেছে কিনা। যদি কমে যায় তার মানে হচ্ছে পাইপলাইনে কোথাও লিক আছে, যদি না কমে তার মানে হচ্ছে পাইপলাইনটা ঠিক আছে পুরোপুরি, এবং সেফলি অপারেট করতে পারবে। আর পরবর্তীতে যে কাজটা করতে হবে অপারেশন শুরুর পরে, পাইপলাইন অপারেশনে যাওয়ার পর নানা ধরনের ডিফেক্ট হইতে পারে। আমাদের হচ্ছে যে মেবি করশন হইতে পারে, ইন্টারনাল এক্সটার্নাল দুইটাই, দেন ল্যামিনেশন হইতে পারে, ক্র্যাকিং হইতে পারে, ডেন্ট হইতে পারে। সো এই জিনিসগুলা যাতে না হয় কিংবা হয়েছে কিনা সেটা আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হয়। এবং আমরা কি ধরনের মেইনটেনেন্স করব সেটা ঠিক করতে হয়, এবং পাইপলাইনটাকে কখন ডিকমিশন করতে হবে সেগুলো ঠিক করতে হয়। সো এইটা হচ্ছে আমাদের পাইপলাইনের কনস্ট্রাকশনের কিছু ডিফারেন্ট প্রসেস। সো লেটস টক অ্যাবাউট প্রিন্সিপালস অফ পাইপলাইন ডিজাইন। আমরা ডিফারেন্ট প্রিন্সিপাল নিয়ে কথা বলবো।
তো এখানে কি কি ফ্যাক্টরস ইনভলভ পাইপলাইন ডিজাইনের ক্ষেত্রে? ফ্যাক্টরস হচ্ছে এক, the effect on the environment, the routing process, approval and legal considerations. তো পাইপলাইনের জন্য প্রচুর স্ট্যান্ডার্ড আছে। কোন স্ট্যান্ডার্ড আমরা ফলো করবো সেটা হচ্ছে অনেকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে পাইপলাইন বানায়, কেউ কেউ হচ্ছে যে বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফলো করে বানানো যায়। তো আমাদের ঠিক করতে হবে আমরা কোন স্ট্যান্ডার্ডটা ফলো করব। নরমালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে এগুলা। ASME B31.4 হচ্ছে আমাদের অয়েল পাইপলাইনের জন্য। (31.8) হচ্ছে গ্যাস পাইপলাইনের জন্য। দেন আমাদের আবার হচ্ছে গ্যাস পাইপলাইনের জন্য আরেকটা আছে, এটা হচ্ছে এছাড়া আমাদের যেটা আছে IGE, TD, এই কয়েকটা স্ট্যান্ডার্ড আছে যেগুলো হচ্ছে যে আমাদের গ্যাস পাইপলাইনের ডিজাইনের জন্য ইউজ করা হয়। আর স্যার ASME কি, মানে কোন কিছু কি প্রকাশ করে, মানে হ্যাঁ, ASME তো হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড যেটা। আচ্ছা, এটা ইলাবোরেশন অন্য কিছু। ASME হচ্ছে আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারা হচ্ছে যে অনেকগুলো স্ট্যান্ডার্ড বানাইছে, এটা অনেকটা API স্ট্যান্ডার্ডের মতোই। আচ্ছা, আর স্যার B31.8 মানে বি এগুলো স্যার? এগুলো স্ট্যান্ডার্ডের নাম। ও নাম, আচ্ছা স্যার। নরমালি প্রত্যেকটা তোমাদের স্ট্যান্ডার্ড সম্বন্ধে আইডিয়া মনে হচ্ছে অনেক কম, যেটা হচ্ছে যে যখন স্ট্যান্ডার্ড লেখা প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের চ্যাপ্টার থাকে, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা জিনিসের উপর। আচ্ছা ASME B31.4 হচ্ছে শুধু অয়েল পাইপলাইন কিভাবে ডিজাইন করতে হবে সেটার স্ট্যান্ডার্ড। আচ্ছা স্যার। Like PD8010, then AS285, এগুলা হচ্ছে আবার অয়েল অ্যান্ড গ্যাস পাইপলাইন। যে যদি সেম পাইপলাইন দিয়ে অয়েল অ্যান্ড গ্যাস যায় সেই পাইপলাইনের জন্য। দেন আমাদের এগুলো হচ্ছে কনস্ট্রাকশনের স্ট্যান্ডার্ড। দেন আবার আসে আমাদের হচ্ছে এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড। ওকে, এখন এক একটা ক্ষেত্রে এক এক রকম এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড দরকার হতে পারে। বাংলাদেশের স্ট্যান্ডার্ডগুলো সম্বন্ধে কারো আইডিয়া আছে নাকি? নরমাল এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড যেটা হয় সেটা হচ্ছে পাইপলাইন বানানোর আগে একটা হচ্ছে এনভায়রনমেন্টাল
ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয়। এটা হচ্ছে পাইপলাইনটার কারণে এনভায়রনমেন্টের উপর কি কি হবে সেটার একটা বিশাল প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর ফলো করতে হয় এবং তারপর হচ্ছে একটা সার্টিফিকেট পাওয়া যায়। এই সার্টিফিকেটটা আসে হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে, বাংলাদেশে ওরাই এই সার্টিফিকেটটা দেয়। তো এখানে সিস্টেম আছে বেসড অন আমার পাইপলাইনটা কিরকম সেটা অনুযায়ী হচ্ছে তাদের গ্রেড আছে, লাইক রেড, ব্লু। তো যখন হচ্ছে করা হয় পাইপলাইনটা অ্যাকচুয়ালি কি কাজ করছে তার উপর তারা হচ্ছে এটাকে প্রথমে একটা গ্রেডে ফেলে। নর্মালি যত এয়ার গ্রেডে পড়বো যে লাইক ব্লু গ্রেডে পড়লে আমার কিছু ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করতে হবে, এই অল্প কিছু ইনফরমেশন পেলে তারা খুশি। এই যে রেড গ্রেডে গিয়ে পড়ে তাহলে প্রচুর ইনফরমেশন আছে, সবকিছু তাদেরকে দিতে হবে। নর্মালি প্রত্যেক দেশেই যে রেগুলেটরি বোর্ডটা আছে তারা হচ্ছে এই কাজটা করে। লাইক ইউকে তে হচ্ছে ইউকের একটা রেগুলেটরি বোর্ড আছে, দেন রেস্ট অফ দ্য ইউরোপ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা বোর্ড আছে। এবং এটা করা হচ্ছে আমাদের কি বলে এনভায়রনমেন্টাল যে অ্যাক্টটা আছে সেটার উপর বেস করে। তো আমরা যখন একটা অনশোর পাইপলাইন করি তখন কি কি জিনিসের উপর খেয়াল রাখতে হয় এনভায়রনমেন্টাল ক্ষেত্রে? আমাদের খেয়াল রাখতে হবে ইফেক্ট অন লোকাল ওয়াইল্ড লাইফ, দেন আমাদের খেয়াল রাখতে হবে চেঞ্জ আর স্কেয়ারিং অফ ল্যান্ডস্কেপ। পাইপলাইনটা বানানোর কারণে আমাদের ল্যান্ডস্কেপের কিরকম চেঞ্জ আসবে। Then effect on the local population. And then আসবে হচ্ছে disturbance of the surrounding soil structure and associated drainage.
আর ইফেক্ট অন এরিয়াস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, অর্থাৎ যেসব এরিয়াতে হিস্টোরিক্যাল ইন্টারেস্ট আছে, প্রত্নতাত্ত্বিক যেগুলো, সেখানে কিরকম ইফেক্ট ফেলে। এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল কনসিডারেশন ফর অনশোর পাইপলাইন। কোনো কোশ্চেন এটা নিয়ে? Then we talk about offshore pipeline. ওকে, আগেরটার মতো প্রথমটা হচ্ছে লোকাল মেরিন ওয়াইল্ড লাইফের, দেন আসে risk of pollution and its effect caused by leakage, অর্থাৎ পাইপলাইন যদি লিক হয়ে যায় তাহলে কি হবে। Then we talk about influence on local fishing industry, আর হচ্ছে effect on areas of special scientific interest. এটা হচ্ছে environmental consideration for offshore pipeline. Okay, any question? Next, what we're going to talk about is routing. Routing হচ্ছে পাইপলাইন কোন দিক দিয়ে যাবে। ওকে, অর্থাৎ পাইপলাইনটা যদি বানাই, কোন রাস্তা দিয়ে সেই পাইপলাইনটা যাবে। নর্মালি যেটা হয়, স্ট্যান্ডার্ড হচ্ছে যে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত পাইপলাইন বানাবো। সো নর্মালি বেস্ট হচ্ছে সবচেয়ে শর্টেস্ট পসিবল রুট, আমি এখান থেকে
সরি, কেন আমি যেটা করতে চাই এখান থেকে এই পর্যন্ত আমি পাইপলাইনটা বানাবো। তো স্ন্যানার হচ্ছে আমি সবচেয়ে শর্টেস্ট পসিবল রুটটা ইউজ করব, যে যে রাস্তা দিয়ে আমি একদম স্ট্রেট ডিটা লাইন যদি কানেক্ট করতে পারি সেই রাস্তা ইউজ করব। কিন্তু এটা সবসময় পসিবল হয় না, কেননা কেননা এখানে হচ্ছে যে লাইক এই রাস্তার মধ্যে হচ্ছে একটা মেবি একটা শহর থাকতে পারে, এই রাস্তার মধ্যে মেবি আমার একটা প্রত্নতাত্ত্বিক লোকেশন থাকতে পারে। ওকে, সো আমাদের খুঁজে বের করতে হবে আমাদের পুরো রাস্তার মধ্যে কি কি এরকম জায়গা আছে, দেন হচ্ছে আমাদের এমন একটা পাইপলাইন বানাইতে হবে যাতে পাইপলাইনটা কোনো জায়গার মধ্যে আটকে না যায়। কিন্তু এট দ্য সেম টাইম এখানে আমি অনেক দূর পর্যন্ত নিয়ে গেছি, কিন্তু এত দূর নর্মালি উচিত না। যেটা হচ্ছে আমাদের পাইপলাইনের লেন্থ যতবারই কমাইতে হবে, আবার এট দ্য সেম টাইম পাইপলাইনের মধ্যে বাঁকও কমাইতে হবে। ওকে, তো এগুলো কমে সবচাইতে শর্টেস্ট রুটে আমি যে পাইপলাইনটা বানাইতে পারবো। এখন কি কি জায়গায় এরকম মাঝখানে আমার ঝামেলা করতে পারে? সেন্সিটিভ এরিয়া লাইক ন্যাশনাল পার্কস যদি থাকে, রিজার্ভ ফরেস্ট, দেন এনভায়রনমেন্টাল, দেন জিওগ্রাফি। আমার যদি পাইপলাইনের রাস্তায় একটা গ্রানাইটের পাহাড় থাকে তাহলে এই পাহাড় ভেদ করে যাওয়া মতো বোকামি কিছু হবে না, সেটা পাইপলাইনটা কিন্তু ঘুরে নিয়ে যাওয়া বেটার। ক্রসিং, ক্রসিং মানে হচ্ছে আমার রোড, রেল, রিভার্স, এগুলা। তারপর আরো কি জিনিস আমার খেয়াল করতে হয়, এরিয়াজ অফ পপুলেশন। আমার যদি দুটো জায়গার মধ্যে কম্প্রেসর স্টেশন থাকে একটা, ইন দ্যাট কেস আমার হচ্ছে যে প্রথমে কম্প্রেসর স্টেশনটা যেতে হবে, দেন হচ্ছে আমি আমার সেকেন্ড পয়েন্টে যেতে পারবো। লোকেশন অফ অ্যাবভ গ্রাউন্ড ইনস্টলেশন, অর্থাৎ বড় কোনো ইনস্টলেশন যদি রাস্তার মধ্যে থাকে
বা আমি যদি পাইপলাইনের কোনো ইনস্টলেশন যদি এর উপরে থাকে, সেগুলা কোনোটা হয়তো আমাকে টাচ করতে হবে বা কোনোটা হয়তো আমাকে এড়ায় যেতে হবে। তো কোনটা এড়ায় যাবো সেটা আমাদের ঠিক করতে হয়। আর অফশোরের ক্ষেত্রে রাউটিং এর ব্যাপারটা চলে আসে। মানে মনে করো অফশোরে মনে হয় যে স্ট্রেট লাইন করলেই হয়, কিন্তু সেটা অ্যাকচুয়ালি অলওয়েজ পসিবল না। কি কি আমাদের খেয়াল রাখতে হয়? আদার অফশোর প্ল্যাটফর্মস লাইক, আমি যে গালফ অফ থাইল্যান্ডে যখন কাজ করতাম তখন হচ্ছে এরকম একটা জায়গার মধ্যে লাইক অনেকগুলো অফশোর প্ল্যাটফর্ম থাকতো। সো দেখা যাচ্ছে প্রসেস প্ল্যান যদি এখানে থাকে, এখান থেকে যদি একটা পাইপলাইন আসে একটা প্ল্যাটফর্ম থেকে, মাঝখানে আর একটা প্ল্যাটফর্ম, তো তার হচ্ছে একটু ঘুরে নিয়ে যাওয়া লাগতো। তো যেসব জায়গায় হচ্ছে প্রচুর পরিমাণে ড্রিলিং হয় সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে অফশোর প্ল্যাটফর্ম থাকে। শিপরেক্স, শিপরেক্স হচ্ছে যেখানে হচ্ছে জাহাজ ডুবে গেছে সেরকম জায়গা। সাবসি ওয়েলহেডস, আন্ডারওয়াটার সারফেস ফিচার্স। তবে আমরা যদি অফশোর পাইপলাইনটা আরো ডিটেইল ভাবে দেখি তাহলে আমরা আরো কিছু কনসিডারেশন আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন সেটাতে কষ্ট হচ্ছে, হ্যাঁ দিয়ে একটু দিয়ে টাইপ করে লিখি। On bottom stability of the pipeline, which is like stable to the wave current, অর্থাৎ পাইপলাইনটা এহাতে হচ্ছে স্টেবল। অনেক ক্ষেত্রে হচ্ছে অফশোর পাইপলাইন আমরা মাটিতে কোনো ক্ষেত্রে গর্ত করি, কোনো ক্ষেত্রে গর্ত করি না। সো প্রবলেমটা হয় যে যদি আমরা গর্ত না করি ইন দ্যাট কেস হচ্ছে না, গর্ত করার খরচ অনেক। যখন আমরা ডিপ সাবসিতে যাব তখন হচ্ছে গর্ত করা মানে বিশাল ঝামেলা। সো আমাদের হচ্ছে যে ওশন ফ্লোরের মধ্যে আমরা পাইপলাইনটাকে বসায় দিব। তো এখানে যেটা হয় যে সারফেস ইরোশনের মুভমেন্টের প্রবলেম থাকে।
দেন আরেকটা প্রবলেম থাকে, এটা হচ্ছে ল্যাটেরাল বাকলিং এর। তো এগুলা ব্যাপারেও আমাদের খেয়াল রাখতে হবে। তো একটা পাইপলাইন যখন আমরা করব, কি কি ডিজাইন প্যারামিটার আমাদেরকে দেখতে হয়। প্রথমে হচ্ছে পাইপলাইন ডায়ামিটার। 2 নাম্বারটা হচ্ছে অপারেটিং টেম্পারেচার, corrosion protection। এগুলো হচ্ছে একটা পাইপলাইনের স্ট্যান্ডার্ড ডিজাইন প্যারামিটার। কোনো কোশ্চেন? ওকে, আমরা এবার ডিজাইন অ্যাপ্রোচে যাই। প্রথমে আমাদের যেটা জানতে হবে যে ডিফারেন্ট টাইপ অফ পাইপলাইন এবং তাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে। প্রথমে লেটস টক অ্যাবাউট লিকুইড পাইপলাইন। এদের অ্যাডভান্টেজ কি? লিকুইড পাইপলাইনের অ্যাডভান্টেজ হচ্ছে একটা হচ্ছে যে আমাদের পিক সম্বন্ধে কারো আইডিয়া আছে? এই পিক শব্দটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে? কারো আইডিয়া নেই পিক কি জিনিস? পিক হচ্ছে যে লেটস সে একটা পাইপলাইন। তো পাইপলাইনে নরমালি যেটা হয় যে ভিতরে অনেক সময় অনেক কিছু জমা পড়ে যায়, লাইক লিকুইড এয়ার করলে কিংবা গ্যাস এয়ার করে ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো জমা পড়ে, এয়ার জমা পড়ে, পাইপলাইন ময়লা হয়ে যায়। তো নরমালি নিয়মটা হচ্ছে যে পাইপলাইন পরিষ্কার করার জন্য এদিক থেকে রাবারের একটা জিনিস আছে, ওকে, এটাই হচ্ছে হাই স্পিডে ফ্লো করানো হয়। তো এর যেটা করে যত ময়লা আছে সেগুলোকে কালেক্ট করে সামনে নিয়ে যায়। প্লাস আমরা দেখতে পারি যে পাইপলাইনে কোথাও কোনো ইয়া হয়েছে কিনা, লাইক কোথাও কোনো ভিতরে লাইক কোনো অবস্ট্রাকশন তৈরি হয়েছে কিনা। যদি কোনো অবস্ট্রাকশন তৈরি হয় তাহলে পিকটা সেখানে আটকে যাবে। আমরা বুঝতে পারবো এখানে একটা অবস্ট্রাকশন তৈরি হয়েছে, তারপর আমরা ডিসিশন নিতে পারবো যে কি করা যায়। আর যদি কোনো অবস্ট্রাকশন না থাকে, পাইপলাইনের শেষ মাথায় গিয়ে পিকটা বের হয়ে আসবে উইথ অল দা গার্বেজ। ওকে, এগুলো হচ্ছে পিক। এটা হচ্ছে সব পাইপলাইনে ইউজ করা হয়। জিপিসিএল এ গেলে তোমরা, আমরা আমাদের ইচ্ছা আছে যদি পারি আমরা
ফিল্ড করব, এখানে গেলে তোমরা দেখতে পারবা যে এই পিকস গুলা কেমন হয়, পিক লাঞ্চের সবকিছু। তো লিকুইড পাইপলাইনের ক্ষেত্রে ইন্টেলিজেন্ট পিকস এর স্পিড কন্ট্রোল করতে ইজি। দেন আর কি অ্যাডভান্টেজ আছে? ইজি, আল্ট্রাসনিক দিয়ে পাইপলাইন ইন্সপেকশন করা ইজি লিকুইড পাইপলাইন হলে। প্রোডাক্ট ট্রান্সপোর্ট করা ইজি ব্যাচে ব্যাচে করে। ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি? যখন লিকস হবে তখন হচ্ছে পলিউশন বেশি হয়, স্পেশালি সমুদ্রের মধ্যে। যদি একবার অয়েল বের হওয়া শুরু করে, সমানে অনেক দূর পর্যন্ত, কয়েকশো কিলোমিটার পর্যন্ত অয়েলটা ছড়ায় যাবে। সো এখানে যত প্রাণী আছে, যত মাছ আছে, সবাইকে এফেক্ট করবে। ওকে, there is great risk of corrosion from sour operating condition, অর্থাৎ আমার যদি H2S আমার যদি লিকুইডের মধ্যে থাকে তাহলে করোশনের চান্স অনেক বেশি থাকে। Now talk about gas transmission pipeline.
পলিউশন হচ্ছে ক্রিটিক্যাল, কারণ হচ্ছে মিথেন এয়ারের চেয়ে হালকা, সো হচ্ছে যে বাতাসে সমানে মিশে যায় এবং সেটা লাইক এয়ার ক্ষেত্রে যেমন চোখে দেখা যায়, এটা চোখে দেখা কষ্ট। সরি, পলিউশন ইজ লেস ক্রিটিক্যাল, কারণ হচ্ছে যে এখানে এই বাতাসের সাথে মিশে যেত, আর মিথেন বাতাসের সাথে মিশলে এটা খুব একটা এয়ারের কোয়ালিটি চেঞ্জ করে না। ওকে, বরং অক্সিজেন বেশি বেরিয়ে বার্ন করা শুরু করে, যেটা ধর একটা অয়েল যে পরিমাণ হচ্ছে আমার এয়ার করবে তার তুলনায় গ্যাসের ক্ষেত্রে সেটা অনেক কম। গ্যাস হচ্ছে সহজে ভেন্ট করা যায়, অর্থাৎ আমি একটা পাইপলাইন আছে, পাইপলাইনের কোনো সমস্যা হইলো, পাইপলাইন ঠিক করতে হবে, আমি জাস্ট হচ্ছে পাইপলাইন থেকে কিছু খালি করে দিতে পারি, আমি জাস্ট ফ্লেয়ারের মধ্যে পুরো পাইপ লাইনের এক সাইড বন্ধ করে দিয়ে বাকি গ্যাসটা ফ্লেয়ারের মধ্যে টুকটাক অ্যাড করে দিলাম। লিকুইডের ক্ষেত্রে এরকম খালি করাটা অনেক কষ্ট। গ্যাস পাইপলাইন সাফার লেস ফ্রম ডিপোজিট। লিকুইড পাইপলাইনের ক্ষেত্রে যেটা হয়, আগেও বলছি যে লিকুইড পাইপলাইনে লিকুইড যেহেতু ফ্লো করে, লিকুইডে অনেক ধরনের ডিপোজিট থাকে, সো ওগুলো হচ্ছে নিচে জমা হয় পাইপলাইনের ভিতর, পাইপলাইন নোংরা করে গার্বেজ হিসেবে জমা হয়, স্ল্যাগ হিসেবে জমা হয়, অনেক কিছু। গ্যাসে অ্যাকচুয়ালি ওই ধরনের জিনিসপত্র খুবই কম থাকে, সো গ্যাস পাইপলাইন এরকম নষ্ট হয়, মানে নোংরা হয় কম। গ্যাসের ভিতরে যদি এইচসিএস থাকে, সেটাও আমার হচ্ছে করেশন করবে, কিন্তু আমার এয়ার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে আমার অন্য পাইপলাইনের ক্ষেত্রে যেটা হয়েছিল লিকুইড পাইপলাইনের ক্ষেত্রে, সেরকম করেশন করবে না। ফেলিওরের কনসিকুয়েন্সটা বেশি, অর্থাৎ যদি কোনো ফেলিওর হয়, এইটার যে ক্ষয়ক্ষতি হবে সেটা অনেক বেশি, কারণ হচ্ছে গ্যাসের সমস্যা হচ্ছে গ্যাস কম্প্রেসিবল। সো আমার একটা পাইপলাইন দিয়ে 1000 পিএসআই প্রেশার গ্যাস যাচ্ছে, যদি এখানে লিক হয়, যে গ্যাসটা বের হবে সেটা 1000 থেকে ডাইরেক্ট 0 পিএসআই চলে যাবে। সো যেটা বেশি 1000 গুণ বিরাট হয়ে যাবে। সো এবং তখন যদি সে একটা কি বলে একটা স্পার্ক পায় কোন জায়গা থেকে, সাথে সাথে সে প্রচুর বার্ন করা শুরু করবে। সো তখন দেখা যায় বিশাল বিস্ফোরণ হচ্ছে, প্রচুর জায়গা বার্ন হচ্ছে।
নরমালি সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে অপারেট করতে হয়, এর ভিতর থেকে আমাদের একটা জিনিসই যাবে। এর ক্ষেত্রে যেরকম পাইপ লিকুইড পাইপলাইন, আমি একই পাইপলাইন নানা কাজে ইউজ করতে পারি, সেটা গ্যাস পাইপলাইনের ভিতর ওইটা করা ঝামেলা। ওকে, কোনো কোশ্চেন আছে? Now let's look at the equations and কি কি ফ্লো ইকুয়েশন ইউজ করা হয় পাইপলাইনের ক্ষেত্রে। প্রথমে আসি আমরা লিকুইডের। লিকুইড ফ্লো এর ক্ষেত্রে হেড লস ইকুয়েশনটা হচ্ছে এখানে এফ হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর, পাইপলাইনের লেন্থ, কে সামনে আসবে আগে লিখে দিই, সারফেস রাফনেস, আর কি জিনিস, রেনল্ডস নাম্বার। D internal diameter, V fluid velocity, V dash average velocity, kinematic viscosity, and look at the other equations. এটা আমরা সবাই জানি, for laminar flow for turbulent flow,
অনেকগুলো ইকুয়েশন আছে, আমরা কোলব্রুক হোয়াইট ইকুয়েশনটা ইউজ করতে পারি, যেটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে কি হয়? গ্যাসের ক্ষেত্রে দুইটা ইকুয়েশন আছে, এবং দুইটাই হচ্ছে ফুল টার্বুলেন্টের জন্য। একটা হচ্ছে ওয়েমাউথের ইকুয়েশন, Q is equal to R half আর আরেকটি ইকুয়েশন আছে প্যানহ্যান্ডেল ইকুয়েশন। ইকুয়েশনটা কি বলতেছে? Q ইকুয়াল টু আচ্ছা, এখানে একটা ভুল আছে, এটা হচ্ছে সরি
ওকে, এই দুটো হচ্ছে ক্যালকুলেটরে যে ইকুয়েশনগুলো ইউজ করা হয়। এখানে কিউ হচ্ছে ফ্লোরে এসসিএফ দিতে, বি বেস প্রেশার, base temperature, compressibility factor, efficiency factor, pipe inside diameter. এগুলো জানা থাকা ভালো, সেজন্য দিয়েছি। এর মধ্যে হেড লসের ইকুয়েশনটা মুখস্থ থাকতে হবে, অন্য ইকুয়েশনগুলো মুখস্থ না থাকলে সমস্যা নেই। যে হেড লসের ইকুয়েশনটা একদম বেসিক ইকুয়েশন, সেটা মুখস্থ থাকতে হবে। নর্মালি গ্যাস যেটা হয়, গ্যাস যেহেতু কম্প্রেসিবল, সেজন্য হচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে সব টার্বুলেন্ট এয়ার ধরা হচ্ছে, এখানে ল্যামিনার আলাদা করে ধরা হয়নি। এখন আমরা কিভাবে ওয়াল থিকনেস ক্যালকুলেশন করব? ওয়াল থিকনেস বের করার আগে আমাদের যেটা জানতে হবে যে পাইপের ভিতরে ইনসাইড, যে পাইপের ভিতরে সেটা ইনসাইডে প্রেসার কিরকম হবে, সেটার উপর ডিপেন্ড করবে যে আমাদের ওয়ালের থিকনেস কত হবে। সো এটা বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে P ইকুয়াল টু 2ST বাই D, এটা হচ্ছে ইকুয়েশনটা, যেখানে P হচ্ছে আমার ইন্টারনাল প্রেসার, D তোমরা বুঝতেই পারতেছো এটা ডায়ামিটার, যেটা হচ্ছে আউটসাইড ডায়ামিটার। Then S হচ্ছে স্পেসিফিক মিনিমাম ইল্ড স্ট্রেন্থ। স্পেসিফিক মিনিমাম ইল্ড স্ট্রেন্থটা কোথায় পাবো? আমরা কেসিং ডিজাইনের সময় দেখছি যে প্রত্যেকটা পাইপের নির্দিষ্ট একটা ইল্ড স্ট্রেন্থ থাকে। তো আমরা পাইপের ম্যাটেরিয়াল কি চুজ করবো সেটার উপরে ডিপেন্ড করবে যে আমরা কোন ইল্ড স্ট্রেন্থের ম্যাটেরিয়াল এখানে দিচ্ছি।
দেন আমাদের FET-টা হচ্ছে সবগুলো হচ্ছে ফ্যাক্টরস, সেফটি ফ্যাক্টর বলেছে। সেখানে ডিজাইন ফ্যাক্টরস আছে, দেন হচ্ছে আমাদের জয়েন্ট ফ্যাক্টর আছে, দেন টেম্পারেচার ফ্যাক্টর আছে। সো আমরা যদি এই প্রেশারটা বের করতে পারি, ইন্টারনাল প্রেশার, তখন আমরা সরাসরি চলে যাবো যে কিভাবে পাইপ মিনিমাম থিকনেস বের করা যায়। টিটা হচ্ছে মিনিমাম থিকনেস অফ দ্য পাইপ। P internal minus P external D divided to FSCT plus CA। এখানে কি কি অ্যাড হচ্ছে এক্সট্রা টার্ম? পি ইন্টারনালটা হচ্ছে আমরা এখানে পাইছি, এটা আমাদের পি ইন্টারনাল। পি এক্সটার্নাল হচ্ছে আউটসাইড প্রেশার। নর্মালি অনশোরের ক্ষেত্রে, অনশোর পাইপলাইনের ক্ষেত্রে পি এক্সটার্নাল হয় গেজ প্রেশার বা জিরো। আর অফশোরের ক্ষেত্রে পি এক্সটার্নাল হচ্ছে আমার ধর পানির নিচে আছে, তো ওইটার উপর যে পানির হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা আছে সেটা। ডি পাইপের আউটসাইড ডায়ামিটার, 2 FSCT, F হচ্ছে ডিজাইন ফ্যাক্টর, ই হচ্ছে জয়েন্ট ফ্যাক্টর, টি হচ্ছে টেম্পারেচার ফ্যাক্টর, এস হচ্ছে ইল্ড স্ট্রেংথ। শুধু একটা টার্ম নতুন আছে, এখানে হচ্ছে সিএ। সিএ কি? corrosion allowance। তো যেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল গ্রেড আমরা কি চুজ করব। নর্মালি অনেকে ডিপেন্ড করে যে নর্মালি স্টেনলেস স্টিল সবচেয়ে বেশি ইউজ হয়। ওকে, কিন্তু আমাদের স্টিলেরও ডিফারেন্ট টাইপ অফ স্টিল আছে, সো আমাদের বুঝতে হবে যে স্ট্রেংথ, টাফনেস এন্ড ওয়েল্ডেবিলিটি। ওয়েল্ডেবিলিটি কেন? কারণ হচ্ছে দুইটা পাইপলাইন, আমি তো পুরা 10 কিলোমিটার পাইপলাইন একসাথে নিয়ে ঘুরতে পারবো না। আমি ছোট লাইক 10 মিটার থেকে 20 মিটার সাইজের পাইপ পাইপ জয়েন্ট থাকবে, সেই জয়েন্ট গুলো হচ্ছে একটা আরেকটার সাথে ওয়েল্ড করে দিতে হবে। সো ওয়েল্ডেবিলিটি ইজ ইম্পর্টেন্ট। দেন আমাদের আসে পাইপলাইনের টাফনেস এর কথা। সো লাইক কেসিং পাইপের মতো এরকম ট্রান্সমিশন পাইপলাইনেরও গ্রেড আছে। কেসিং পাইপলাইনে যেরকম ছিল যে X55, P110, ঠিক তেমনি ট্রান্সমিশন পাইপলাইনেরও গ্রেড আছে এবং প্রত্যেকটা গ্রেডের আলাদা yield strength আছে। লাইক X80, এইটার yield strength হচ্ছে
551. Then let's say L360, L string হচ্ছে 360. সো এরকম প্রত্যেকটা আলাদা আলাদা গ্রেড আছে, ওই গ্রেডের হচ্ছে আমার আলাদা আলাদা আছে পাইপ আছে। এরপর আমাদের আসে অপারেশনাল প্রেসার। অপারেশনাল প্রেসারটা কি? অপারেশনাল প্রেসার হচ্ছে যে আমরা যখন একটা পাইপলাইন ডিজাইন করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে পাইপলাইন যাতে কোনো ফেলিওর না হয়। সো আমরা হচ্ছে একটা ম্যাক্সিমাম অপারেটিং স্ট্রেস লিমিট তৈরি করব। ওকে, যে এই অপারেটিং লিমিটের উপরে কখনো যাতে পাইপকে স্ট্রেস না পাইতে হয়, এবং সেটা কত হয় এটা ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে এটা এরিয়া আমরা বলি হচ্ছে এরিয়া ক্লাসিফিকেশন। লাইক আমার যদি পপুলেশন বেশি থাকে সেখানে আমার অপারেটিং লিমিটটা হচ্ছে কমাই দিতে হবে। ওকে, ম্যাক্সিমাম লিমিটটা, কারণ হচ্ছে কোনো কোনো যদি ফেলিওর হয় তাহলে পপুলেশনকে এফেক্ট করবে সেই ফেলিওরটা। এবং নর্মালি প্রত্যেকটা স্ট্যান্ডার্ড যেগুলো আছে, যেগুলো আমরা দেখছিলাম ASME 31.4, 31.8, তো সেখানে হচ্ছে যে এরকম পাইপলাইন ডিফারেন্ট ক্লাস দেওয়া আছে। ওকে, সো লাইক দেখা যায় যদি আমার পাইপলাইনটা এমন একটা এরিয়া দিয়ে যায় যেখানে হচ্ছে যে 10 জনের কম মানুষ আছে, সেখানে হচ্ছে তার ডিজাইন ফ্যাক্টরটা তখন বেড়ে যাবে, 0.8 এর মতো হয়ে যায়। আবার যখন হচ্ছে 0.8 মানে হচ্ছে যে ডিজাইন ফ্যাক্টর দিয়ে কিন্তু ভাগ হচ্ছে। তোমরা ম্যাক্সিমাম থিকনেস যদি দেখো, তার মানে কি ডিজাইন ফ্যাক্টর অ্যাকচুয়ালি যত কমতেছে তত কি হচ্ছে, তত হচ্ছে আমার ডিজাইন ফ্যাক্টর আমার যত কমতেছে তত হচ্ছে আমার পাইপলাইনের থিকনেস বেড়ে যাচ্ছে। ওকে, সো যত ডিজাইন ফ্যাক্টর কমবে তত হচ্ছে থিকনেস বাড়বে পাইপলাইনের। লাইক যদি এমন একটা এরিয়া হয় যেখানে 10 থেকে 46 জন লোক আছে পপুলেশন ডেন্সিটি, ইন দ্যাট কেস হচ্ছে আমার পাইপলাইনের ডিজাইন ফ্যাক্টর হয়ে যাবে 0.6, তার মানে থিকনেস বাড়তেছে। 46 এর বেশি হলে 0.5, ডাবল থিকনেস। আবার লোকজন হচ্ছে বড় বড় বিল্ডিং করে থাকে, লাইক 4 তলা পর্যন্ত বিল্ডিং আছে, সেক্ষেত্রে আবার ডিজাইন ফ্যাক্টর চলে যাবে 0.4, সেভাবে ডিজাইন ফ্যাক্টর ক্রমাগত নামতে থাকবে। অফশোরের ক্ষেত্রেও সেরকম আছে যে আমাদের সি বেডের হলে কি হবে, রাইজার বা প্ল্যাটফর্মের পাইপলাইন গুলো হলে কি হবে সেটা। আর ডিজাইন ফ্যাক্টর হচ্ছে ক্যালকুলেশন করার একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে দেন আমরা কথা বলবো হচ্ছে টেম্পারেচার ইফেক্ট নিয়ে।
যদি হয় যে পাইপলাইনটা হচ্ছে এক্সট্রিম হাই অফ লো টেম্পারেচারে কাজ করে, এখানে ম্যাটেরিয়াল প্রপার্টিসও চেঞ্জ হয়ে যায় এবং সেটা অপারেটিং কন্ডিশনকে ইফেক্ট করে। তো এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। নর্মালি বেশিরভাগ যে পাইপলাইনটা আছে সেটা হচ্ছে মেটালের যে টেম্পারেচার লিমিট আছে, লাইক এটা এপিআই 5L, যেটা এপিআই 5L স্ট্যান্ডার্ড যেটা আছে, সেই 5L স্ট্যান্ডার্ডে প্রত্যেক মেটালের টেম্পারেচার লিমিট আছে। সো পাইপলাইন গুলোকে ওই টেম্পারেচার লিমিটের মধ্যে দিয়ে ইউজ করতে হয়। তো আমাদের হচ্ছে যে ওই টেম্পারেচার লিমিটটার মধ্যে রাখলাম, ওই টেম্পারেচার লিমিটের মধ্যে রেখে আমরা স্টিলটা চুজ করলাম, এবং স্টিল চুজ করার পর দেন হচ্ছে স্টিলের স্ট্রেংথ এবং টাফনেস ঠিক আছে কিনা, সেটা সব অন্য প্রপার্টিস গুলোর সাথে ম্যাচ করে কিনা সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এইটাই যে আমাদের প্রত্যেক পাইপলাইন মেটালের গ্রেডের হচ্ছে একটা টেম্পারেচার লিমিট আছে। সো আমাদের সেটা অনুযায়ী হচ্ছে গ্রেডটা চুজ করতে হবে যে আমাদের পাইপলাইন কোন টেম্পারেচারের মধ্যে অপারেট করবে সেটার উপর। বাংলাদেশের জন্য এটা কোনো প্রবলেম না, কিন্তু হচ্ছে যে লাইক সাইবেরিয়ার কথা যদি চিন্তা করি, -40 -50 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার চলে যায়, কিংবা আমরা মিডল ইস্টের কথা চিন্তা করি, ওখানে টেম্পারেচার অনেক বেড়ে যায়। সো তখন আমাদের টেম্পারেচারের ইফেক্টটা মাথায় রাখতে হবে। দেন আসে হচ্ছে সার্জ। সার্চটা কি? এটা হচ্ছে যে ইটস লাইক আমরা লেটস সে আমরা এক পাইপলাইনের ভিতর দিয়ে ফ্লো যাচ্ছে, হঠাৎ করে আমরা ফ্লোটাকে চেঞ্জ করলাম। চেঞ্জে কি হবে তাহলে হঠাৎ করে যদি আমি ফ্লো চেঞ্জ করি, লাইক বাড়ায় দিলাম, তাহলে কি হবে, একটা প্রেসারের সার্চ ইফেক্ট, একটা ওয়েভ বলা যায়, পুরো পাইপলাইনের ভিতর দিয়ে দুপ করে চলে যাবে। এটাকে বলা হচ্ছে সার্চ প্রেসার। তো আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের পাইপলাইন কতদূর সার্চ প্রেসার পর্যন্ত অপারেট করতে পারবে। এটা ইমিডিয়েটলি হইতে পারে যে ভুল করে পাইপলাইন বন্ধ করে দিলাম, সাথে সাথে একটা প্রেসার সার্চ চলে যাবে। পাম্প ছাড়লাম, তখন একটা প্রেসার সার্চ যাবে। হঠাৎ করে একটা ভালভ ক্লোজ হয়ে গেল, তো এইসব কারণে দুপ করে একটা প্রেসার সার্চ যায়, যেটা হচ্ছে ইমিডিয়েটলি পাইপলাইনের ভিতর হঠাৎ করে প্রেসারটাকে বাড়ায় দেয়। তো আমাদের খেয়াল রাখতে হবে কোনো ঘটনা ঘটলে কত দূর প্রেসার বাড়বে, এবং হচ্ছে যে সেটাকে আমার পাইপলাইন ফেলিওর করতে পারে কিনা। নর্মালি বেটার হচ্ছে 10% এর মধ্যে রাখা, সেভাবে পাইপলাইন ডিজাইন করা, সর্বোচ্চ 10% যাতে বাড়ে যদি সার্চ টাইপের কিছু হয়। দেন আসে পাইপলাইন কোটিংস। যে পাইপলাইনকে নর্মালি কোট করা হয়। কেন কোট করা হয়? যাতে করোশন না হয়। ওকে, দেন কি করা হয়, সেই পাইপলাইন ক্যাথোডিক প্রোটেকশন সিস্টেম বসানো হয়। ক্যাথোডিক প্রোটেকশন সিস্টেমে কি হয়, যদি কোথাও যদি করোশন হয়, তাহলে আমার একটি ক্যাথোডিক ইয়ার সাথে পাইপলাইনটা যুক্ত আছে, তো সেখান থেকে মেটাল এসে আপনি করোশনটাকে রিপেয়ার করে। ওখানে আমার পরে আসতেছে, প্রথমে কোটিং নিয়ে একটু জেনারেল কথাবার্তা বলি। কোটিং এ কি কি ফ্যাক্টর আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমরা যে কোডিং করব সেটা থার্মাল স্টেবিলিটি দেখতে হবে, যে টেম্পারেচার বাড়ুক বা কমুক সেটাতে এর কোনো ইফেক্ট হয় কিনা।
impermeability, ময়েশ্চার এবং ওয়াটার যাতে কোটিং এর ভিতরে ঢুকতে না পারে। chemical stability, economical, আচ্ছা কোটিং কি ধরনের কোটিং আমরা ইউজ করি অনশোরে? আমাদের যেটা ইউজ করা হয় কোল্টার ইউজ করা হয়, দেন হচ্ছে ফিউশন বন্ডেড ইপক্সি ইউজ করা হয়, অ্যাসফাল্ট ইউজ করা হয়, পলিথিলিন ইউজ করা হয়, মোটামুটি এগুলাই। অথবা ফিল্ডে ওই সময় টেপ লাগানো হয়, এটা হচ্ছে এগুলো স্পেশাল টেপ, ল্যামিনেট টেপ। অফশোরে কি করা হয়? অফশোরে এই এটা ইউজ করা হয়, এটা ইউজ করা হয়, আর পলিপ্রোপাইলিন ইউজ করা হয়। এগুলোর সুবিধা অসুবিধা কি চেক করে দেখি আমরা।
টেপ কোটিংস এ কি করা হয়? টেপ কোটিংস নরমালি পাইপলাইন রিপেয়ার করার জন্য ইউজ করা হয় অনেক ক্ষেত্রে, লাইক আমি একটা পাইপলাইন হচ্ছে যে কোনো কিছু করতে হবে জন্য হচ্ছে পাইপলাইনটা মাটির নিচে ছিল, পাইপলাইনটাকে খুঁড়ে বের করছি। তো এই জন্য কিছু ড্যামেজ হয়েছে পাইপলাইনে, তখন তার উপর আমি টেপ কোটিং দিয়ে দেব। অথবা হচ্ছে যে অন্য কোনো কারণে ড্যামেজ হয়েছে, আমি এটার উপর টেপ কোটিং দিয়ে দেব। এটা হচ্ছে কাইন্ড অফ লাইক এ টেপ উইথ বিটুইন থাকে আলকাতরা। আর কোল্ড অ্যাপ্লাইড টেপ আছে যেগুলো পলিপ্রোপিলিন থেকে বানানো হয়, যেটা হচ্ছে একটা সেলফ অ্যাডহেসিভ লেয়ার থাকে। ওকে, এটা চিপ, কিন্তু এটার সমস্যাটা হচ্ছে যে এটা হাই অপারেশনাল টেম্পারেচারে কাজ করতে পারে না, আবার সয়েল স্ট্রেসিং এর মধ্যেও সমস্যায় পড়ে। দেন হচ্ছে হাই শ্রিঙ্কেবল প্লাস্টিক কোটিংস, এরা হিট সেন্সিটিভ। ওকে, সেগুলা যেটা এই কোটিংটা যেভাবে দেওয়া হয়, এটা হচ্ছে প্লাস্টিক শিটটাকে আমি পাইপের উপর দিয়ে পেঁচাবো, দেন হচ্ছে বাইরে থেকে আমরা ব্লো টর্চ দিয়ে হিট দিব, তাহলে হচ্ছে পাইপটা প্লাস্টিকটা শ্রিঙ্ক করে পাইপের গায়ে লেগে যাবে। নর্মালি স্মল ডায়ামিটার পাইপের জন্য এটা ইউজ করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট কোটিং, পলিপ্রোপাইলিন। এটা হচ্ছে ইউজ করা হয় ম্যানুফ্যাকচারিং এর টাইমে। ওকে, এটা হচ্ছে কাইন্ড অফ লাইক টেপের মতো, যেটা হচ্ছে পাইপের চারদিকে পেঁচানো হয়। আর এর সাথে হচ্ছে একটা ইপক্সি প্রাইমারও অনেক সময় অ্যাড করা হয়। এর টেম্পারেচার টলারেন্স ভালো, কিন্তু অত হাই না, কিন্তু কাজ করার মতো। আর দেন লাস্টে যেটা হচ্ছে মোস্ট রিলায়েবল, এটা ম্যানুফ্যাকচার স্টেজেও অ্যাপ্লাই করা যায়, দেন হচ্ছে আমি রিপেয়ারের জন্য ইউজ করতে পারবো। আর এই ধরনের কোটিং দেওয়ার আগে নর্মালি পাইপ সারফেসে হিট করা হয়। ওকে, তারপর ইপক্সি পাউডার দিয়ে তারপর হচ্ছে আমি অন্য ইপক্সি পাউডার দিয়ে দিব। তখন যেটা হবে যে ইপক্সি পাউডারটা গলে পাইপলাইনের গায়ে লেগে যাবে, এবং এইটার কস্ট হচ্ছে সবচেয়ে বেশি, সবচেয়ে কম কস্ট হচ্ছে টেপ কোটিংস এর। এরপর আসি আমরা পাইপলাইন প্রোটেকশন। যে সিস্টেমগুলো ইউজ করা হয় প্রোটেকশনের জন্য, কনক্রিট কোটিং,
ইনক্রিজ ওয়াল থিকনেস, হাতিতে করে দেওয়া হয়। ঠিক আছে, কোনো কোশ্চেন? নরমালি অফশোরের ক্ষেত্রে যেটা হয়, কনক্রিট প্রোটেকশনটা ইম্পর্টেন্ট, স্ল্যাব দেওয়া যেন পাইপ ভেসে উঠতে না পারে। প্লাস হচ্ছে যে ধরো জাহাজ টাহাজের অ্যাঙ্কর বা রিগের অ্যাঙ্কর এগুলো যাতে পাইপলাইনের উপর পড়ে পাইপলাইন ড্যামেজ করতে না পারে। ওকে, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কি এই পর্যন্ত রাখবো নাকি পাইপলাইন কনস্ট্রাকশনে চলে যাব? স্যার আজকে এই পর্যন্ত রাখলে ভালো হয় স্যার, অনেক কিছু মাথায় জ্যাম হয়ে গেছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। একটা নোটিশ হচ্ছে, নেক্সট ক্লাসটা হবে না, কারণ হচ্ছে যে আমি একটু ঢাকার বাইরে থাকবো। আমি ঢাকায় আসবো হচ্ছে সোমবার সকালবেলা। তো নেক্সট ক্লাসটা কবে নেওয়া যেতে পারে? স্যার ওটা আপনাকে আমাদের সিআর জানিয়ে দেবে সবার সাথে কথা বলে। আচ্ছা, আমার সন্ধ্যার পরে ক্লাস নিলেও আমার কোনো সমস্যা নেই, যেহেতু অনলাইনে। তো তোমরা চাইলে অফিসের পরেও ক্লাস করতে পারো, কারণ অনেকে তো অফিস থাকে, কিংবা শুক্রবার দিনও করতে পারো। স্যার এটা থেকে আমিনকে জানিয়ে দেওয়া হবে স্যার, তারপরে স্যার ও সবার সাথে কথা বলে আপনাকে জানিয়ে দেবে স্যার। আমিন আছে না? দেখছিলাম তো। আমিন আছে। আমিন, আছো না তুমি? স্যার মনে হয় ও মনে হয় একটু ব্যস্ত, মনে হয় ফোন দিকে দিচ্ছে। আমিন কি আছো? না, আমি দেখতেছি পার্টিসিপেন্ট লিস্টের জন্য বললাম। স্যার ও একটু মনে হয় অন্য থেকে ব্যস্ত হয়ে পড়েছে মনে হয়। ওকে, তো আজকে তাহলে এই পর্যন্ত। আর তোমাদের পেপার সাবমিশনের ব্যাপারে কারো কোনো আগ্রহ থাকলে বললো। সাবমিশনের ডেট হচ্ছে, আমি এর কাছে পাঠিয়েছিলাম কাছাকাছি, এই কয়েকদিনের মধ্যেই। আপনি 1 ফেব্রুয়ারির কথা বলেছিলেন। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টটা পাঠানোর লাস্ট ডেট মনে হয় 1 ফেব্রুয়ারি বলেছিলেন। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টটা তাহলে পাঠিয়ে দিও। আর ফুল পেপার হচ্ছে যে মার্চের মধ্যে সাবমিট করতে হবে, তো ওদের মধ্যেই করা যাবে। স্যার এটা সাবমিশন না করলে তো সমস্যা নেই, মানে না, তোমাদের টার্ম পেপার
মাস্টারের ওইখানে করতে পারবা। এটা করলে তোমাদেরও লাভ হইতো একটা। আবার স্যার মানে শেখা হতো আর কি, মানে কন্টিনিউয়াস প্র্যাকটিস মানে হতো। ওইটা সারা জীবনের জন্য অ্যাড হয়ে যেত যে সাবমিশন করছো, কারণ পেপারগুলো তো গ্রেডও তোমাদের সারা জীবন হবে না। ওকে, তো তোমাদের কারো কোনো পেপার থাকলে সাবমিশন করো, আর না থাকলে আমার কিছু আইডিয়া আছে, যেটা হচ্ছে ওগুলো নিয়ে রিভিউ পেপার কেউ সাবমিশন করতে পারো। আইডিয়াগুলো হচ্ছে, লিস্টটা করি। এয়ার লিস্ট নাই। আমার কয়েকটা বিষয়ের উপর যদি কেউ টাইম পাও দেখতে পারো, এগুলো নিয়ে রিভিউ পেপার লেখা যেতে পারে। একটা আইডিয়া হচ্ছে সরি hydrogen storage, CO2 storage, electric subsea rig, দেন হচ্ছে এই ধরনের জিনিসগুলো নিয়ে তোমরা চাইলে কেউ যদি রিভিউ পেপার লিখতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি বলবো যে তোমাদের কি করতে হবে। ওকে জি আচ্ছা আচ্ছা। ওকে, আমি তাহলে আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আজকের ক্লাসের রেকর্ডিংটা কিভাবে পাবো? পাঠিয়ে দিতে হবে আমার আর কি, এটা আমাকে বিশাল স্যার বড় পাঠিয়ে দিয়েন। আচ্ছা। আচ্ছা স্যার।